This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ছোটবেলায় নাকি এমন অবস্থা হয়েছিল যে পরীক্ষা দেওয়ার জন্য টাকা ছিল না। একদিন তখন 7-8 দিন বাকি আছে, আমি ঠাকুরকে বললাম যে ফিস দিতে হবে 1.5 টাকা। 1.5 টাকা, তখন 1.5 টাকার অনেক দাম। তো উনি বলছেন প্রায় একদিন দুদিন, পরীক্ষার আগের দিনে বললাম কালকে পরীক্ষা, তাও কিছু বললো না। পরদিন সকালে কোত্থেকে ঘুরে টুরে এসে এই নে হাওলাত করে আনলাম। হাওলাত মানে ধার আর কি, 1.5 টাকা দিলে আমি পরীক্ষা দিতে পারলাম। এরকম ঘটনা ঘটেছে। কি মনে হয় সত্যি যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল ততটা পরিচিতি পাননি? যেটা সমস্যা কিছু যে খ্যাতি পেতে গেলে পেছনে একটা বা দুটো বড় কাগজ থাকতে হয়, যেটা আমার নেই। কোনো সংবাদপত্রের যে প্রচার, সেই প্রচার আমি পাইনি। আপনি এমন একটা সময় প্রশাসনিক গোটা ব্যবস্থার মধ্যে ছিলেন যেই সময়টা বাম অর্থাৎ বামেরা তখন মধ্য গগনে, আবার এমন একটা সময় আপনি আপনার অবসর জীবনটা নিলেন যখন তৃণমূল শাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মধ্য গগনে। কোথাও কি আপনার মনে হয়েছে যে যারা ক্ষমতায় আসে তারা সবাই এক? আমি তো পুরোটাই বাম আমলে কাজ করেছি, লেখার খুব স্বাধীনতা ছিল। আমি এমন এমন গল্প লিখেছি যেটা বাম ফ্রন্টের বিরুদ্ধে আর কি, সেগুলো তারা পড়েছেন, কিন্তু কখনো আমাকে বলেননি কেন লিখছেন আর কি। আমি প্রচুর স্বাধীনতা পেয়েছি। আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে, কোনটাকে লেখার সময় আপনি বেশি প্রাধান্য দেন, সময়কে না চরিত্রকে? আমি যখন লেখা শুরু করি তখন এমন অনেক লেখককে দেখেছি যে রবিবারের পাতায় অন্তত 100 ছোট গল্প লিখেছে, এখন কেউ তার নাম জানে। সমকালীন সময় অনেকে অনেক প্রচার পায়, যখন সময় থিতি আসে তখন লেখাটাই পড়ে থাকে, মানুষ তো থাকে না। শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে কি আর্যকর নিয়েও লিখতেন? 365 দিন যদি লেখা যায় তাহলে বিশ্ব জয় করা যায়। পুরস্কার ভাগ্যটা আপনার ভালো, কিন্তু প্রচার ভাগ্যটা নয়। আমার ধারণা যিনি ভালো লেখেন তাকে কেউ ফেলতে পারবে না। একসময় সব থিতি এলে তারা কিন্তু জেগে থাকবে। এরকমও লেখক আছেন এদেশের উদ্বাস্তুদের নিয়ে লিখছেন কিন্তু ওদেশের কথা কদাচিৎ বলেছেন। আসলে তথাকথিত প্রগতিশীল সাহিত্যিকরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাহিত্য বলো আমার ধ্যান জ্ঞান সারাক্ষণ। আমাকে যদি বলে যে সাহিত্য না থাকতো আমি যে কী করতাম সেটা ভেবে পাই না আর কি। ঋতুপর্ণ ঘোষ তো আপনাকে চিঠি লিখেছিলেন। অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের এবিসিএল তার প্রথম ছবি হবে বাংলায়, তার টাকা উনি প্রসেনজিৎকে দেবেন এবং পরিচালনা করবেন ঋতুপর্ণ ঘোষ। এই যে ত্রিবেণী সঙ্গম, আমি তখন একটা ছোট্ট লেখক, আমি তো ভাবতেই পারি না, এবং আরম্ভ হয়ে গেল দূরদর্শনে। পঞ্চম শ্রেণীর একটি বালক এই রকম বাদুড়িয়ার গ্রাম্য পরিবেশে খবরের কাগজে প্রেমের মিত্রের সাগর থেকে ফেরার আকাদেমি পুরস্কারের কথা সে দেখে তার লক্ষ্য স্থির করলেন। কিন্তু এই ঘটনা আগেও কখনো বলিনি, এখন বলছি এই কারণে যে দুবার সাহিত্য আকাদেমি পাওয়ার পর এখন বলতে পারি যে স্বপ্নটা আমার ছিল ক্লাস 5 থেকে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি R+ নিউজ রুম। পরপর দুবার একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। তাকে নিয়ে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের PhD হচ্ছে। তার সাহিত্যকর্ম ভাবাচ্ছে। অনেকে বলছেন যত সময় গড়াচ্ছেন তত তার সাহিত্যিক হিসেবে এই সমাজের সময় তার লেখায় উঠে আসছে। বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক মার্সেল প্রুস্তের উপন্যাস ছাপতে না পেরে গালিমার ছুটে গিয়েছিল স্বয়ং মার্সেল প্রুস্তের কাছে, ক্ষমা চেয়েছিলেন তারা। অনেকে বলছেন এই সময়তে আমরা অনেক রথী মহারথী তাদের চিনতে পারছি না, এবার হয়তো তাদের চিনতে পারবো তাদের লেখা পড়ে। কিন্তু সেই অবকাশ কোথায়? আর সেই জন্যই আজকে আপনাদের সামনে হাজির করছি এমন এক সাহিত্যিককে, যিনি আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্য চেতনা এবং সময়কে নিয়ে কাজ করছেন অবিরত। আমাদের সঙ্গে রয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়। তপনবাবু, আমি প্রথমেই জিজ্ঞেস করি, কি মনে হয় সত্যি যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল
ততটা পরিচিতি পাননি, নাকি আপনি মনে করেন যে এই পরিচিতিটা আসলে লেখকের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, তার কাজটাই গুরুত্বপূর্ণ? আর এই সময়ে দাঁড়িয়ে, এমন একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে লেখা কম লোক পড়বে, সুধীজনের সংখ্যা কম, এটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার কোনো খেদ আছে? খেদ নেই এই কারণে যে আমি যত লেখা লিখেছি সেগুলো কোনো না কোনো প্রকাশক নিয়েছেন এবং বই হিসেবে প্রকাশ পেয়েছেন। আর যেটা সমস্যা কিছু যে খ্যাতি পেতে গেলে পেছনে একটা বা দুটো বড় কাগজ থাকতে হয় আর কি, যেটা আমার নেই। কোনো সংবাদপত্রের যে প্রচার, সেই প্রচার আমি পাইনি। কিন্তু বই লিখেছি, আমার প্রকাশক অনেক প্রকাশক, তার মধ্যে দেশ পাবলিশিং সবচেয়ে বেশি বই ছেপেছেন আমার। কখনো বই পাণ্ডুলিপি অবস্থায় পড়ে আছে এরকম হয়নি, যার ফলে একটার পর একটা আমি বই প্রকাশ করতে পেরেছি। এবং কোনো লেখা কোনো পত্রিকায় অপ্রকাশিত তাও পড়ে থাকেনি। আমি লেখার আগেই বহু পত্রিকা থেকে হয়তো আমাকে এখন সামনের পুজো এর মধ্যে হয়তো 4-5টা পত্রিকা থেকে উপন্যাস চেয়েছে। অর্থাৎ লেখা ছাপার কোনো অসুবিধা হয়নি। প্রচার যদি বলতে হয় তাহলে হয়তো সেই প্রচার পাইনি, কিন্তু একটা প্রচার অন্তত পেয়ে গেছি যে আমি প্রচুর পাঠক পেয়ে গেছি, কারণ আমার বই প্রচুর বিক্রি হচ্ছে। আর যেটা সবচেয়ে আমার যেটা নিজেরই খুব অবাক লাগে যে আমার লেখা পশ্চিমবঙ্গের বাইরে বহু বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। এর মধ্যে অন্ধ্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, রাঁচি ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব ইউনিভার্সিটি, যারা ছাত্রছাত্রী তারা কিন্তু তারা গবেষণা করছেন। এই মুহূর্তে 5 জন এমফিল পেয়েছে, 1 জন পিএইচডি পেয়েছে এবং 8 জন এই মুহূর্তে পিএইচডি গবেষণা করছে। আমার ধারণা যে বোধহয় সমকালীন অন্য কোনো সাহিত্যিকের বোধহয় এই ঘটনা ঘটেনি, বোধহয় বলছে আর কি। কিন্তু আমাকে অনেকে বললো যে এত গবেষণা আর কারোর লেখানি হয়নি। সুতরাং ক্ষেত সেই হিসেবে নেই, কিন্তু কাগজে বড় বড় ছবি বেরোনো, তার সম্পর্কে এগুলো হয়নি কখনো আর কি। সেই ক্ষেত হয়তো একটু আছে। আমি কাউকে অপমান করছি না বা কাউয়ের প্রতি অসম্মান দেখাচ্ছি না, কিন্তু ধরুন লেখক মানে তার তো একটা বোহেমিয়ান উচ্ছৃঙ্খল জীবনযাপন থাকবে। অনেকে মনে করেন লেখক মানে তাদের একটা বিরাট একটা গ্রুপ থাকবে, একটা বলা যেতে পারে সিন্ডিকেট থাকবে। এবং আপনি যা বলছিলেন যে যারা খ্যাতির অলিম্পাস চূড়ায় আরোহণ করেছেন যখন আপনারা লিখছেন, সেই সময় শুরু করেছেন, আপনি তো সেই গোষ্ঠীর মধ্যেও পড়তেন না। তাহলে আপনি লিখলেন কি করে? মানে লেখাটা শুরু হলো কি করে? এই সাহসটা কি করে এলো যে লিখে আপনি সে লেখা ছাপাবেন? তাহলে বলতে হয় যে আমার একবার শৈশবকালের কথা। আমি যখন ক্লাস 3-এ পড়ি, তখন হঠাৎ একদিন বসে আমার অঙ্কের খাতায় 4 লাইন একটা ছড়া লিখে ফেললাম। তারপর ভাবলাম যে এই লেখাটা আমি কোথাও পড়িনি তো কোত্থেকে লিখলাম, আমার মাথার মধ্যে ছিল। এই ঘটনার পরে আমি প্রায় রোজই 1-2 করে 4 লাইন 6 লাইনের ছড়া লিখতে আরম্ভ করি। তারপরে যত ক্লাসের উপরে উঠছি, ছড়া থেকে কবিতা, কবিতা থেকে গল্পে পরে একসময় উপন্যাসে চলে গেলাম। লেখাটা বোধহয় আমার জিনে ছিল বলবো না, কারণ আমার পরিবারের কেউ কখনো লেখেননি। কিন্তু আমি লেখক হব এটাই বোধহয় আমার মানে ডেস্টিনেশন ছিল। একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি এমন একটা স্কুলে পড়তাম, স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম প্রায় 2 মাইল পথ হাঁটতে হতো। আমি এখানে একটু আপনাকে থামিয়ে জিজ্ঞেস করে নিই, আপনার জন্ম তো বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টে। হ্যাঁ, তারপর তো বোধহয় এপার বাংলায় চলে এলেন। তারপর জন্মের পরই স্বাধীনতা হয়ে যায়। তারপর আমার পরিবার সপরিবারে এপারে চলে এসে একটা পতির জমিতে জঙ্গল কেটে সব কুঁড়ে ঘর করে বাস করতেন আর কি, যা হয় উদ্বাস্ত পরিবারের যা হয়। আমার শৈশবটা এরকম একটা অদ্ভুত সময়ের মধ্যে কেটেছে। কিন্তু যেটা তখন আমাকে দারিদ্র অত পীড়িত করেনি, যেটা মানে আমি পেয়েছিলাম বিশাল নীল আকাশ, চারদিকে প্রকৃতি, অজস্র গাছগাছালি, ফুল। আমার বাড়ির পাশ দিয়ে ইছামতি বয়ে যেত, এরকম একটা অদ্ভুত প্রকৃতি। তাহলে বসিরহাটের কাছাকাছি? বসিরহাট থেকে প্রায় 7 কিলোমিটার দূরে বাদুড়িয়া বলে একটা জায়গা। বাদুড়িয়া, হ্যাঁ। সেখানেই আমার ছোটবেলা কেটেছে।
এই যে আমি ঐশ্বর্যশালী ছিলাম আমার প্রকৃতির দিক দিয়ে, হয়তো সেই জন্যে আমার ভিতরে প্রকৃতি এত আছে। আমার লেখার মধ্যে প্রকৃতি বারবার আছে। আপনার লেখার মধ্যে তো জঙ্গল, নদী, মাটির সোদা-গন্ধ বারবার ফিরে এসেছে বারবার ফিরে এবং আপনার লেখার মধ্যে এই সংগ্রামী মানুষদের জীবনযাত্রাও খুব স্পষ্ট হয়েছে। আমি আবার ফিরে যাচ্ছি গল্পতে, আপনি যে গল্পটা বলছিলেন। আমি তখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তখন খবরের কাগজ পড়ার মতো আমাদের বাড়িতে আসতেও না এবং পড়তেও না। তা ওখানে একটা রেজিস্ট্রি অফিস ছিল, অনেকগুলো সেরেস্তা আছে। একদিন ফেরার থেকে একটা সেরেস্তায় একটা খবরের কাগজ পড়ে আছে, বিকেলবেলা সবার পড়া হয়ে গেছে, আমি গিয়ে বসে পড়তে আরম্ভ করলাম। তারপরে রোজ বাড়ি ফেরার পথে ওখানে আমার আধ ঘন্টা আমার স্টপ দিতে হবে যে আমি খবরের কাগজ পড়ে বাড়ি যাবো। এই পড়তে পড়তে একদিন দেখলাম যে প্রেমেন্দ্র মিত্র সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সাগর থেকে ফেরার উপন্যাসের জন্য। আমার হঠাৎ মনে হলো আমি তো লিখি, তাহলে আমি তো এই পুরস্কারটা পেতে পারি। মানে এই যে ক্লাস 5-এ ক্লাস 5-এ পেয়েছিলেন আপনি একাডেমি পুরস্কার পাবেন? মাথায় তখন থেকে আছে যে একটা লক্ষ্য, যে এই লক্ষ্যে আমাকে এগোতে হবে আর কি। তারপরে তো অনেক পুরস্কার পেয়েছি, সাহিত্য একাডেমি অনেক পরে পেয়েছি, কিন্তু এই ঘটনাটা আগেও কখনো বলিনি। এখন বলছি এই কারণে যে দুবার সাহিত্য একাডেমি পাওয়ার পর এখন বলতে পারি যে স্বপ্নটা আমার ছিল ক্লাস 5 থেকে। এটাকে খুব আশ্চর্য আমার এখনও মনে হয় আর কি। যে কিন্তু খুব কি আশ্চর্য হওয়ার, কারণ আধুনিক বিজ্ঞানীরা অনেকে বলছেন যে গোটা পৃথিবীতে যে ভাইব্রেশন বা চারিদিকে যে শক্তির কম্পন রয়েছে, যদি কেউ কোনো কিছু ভাবেন তিনি সেটা করতে পারেন, লক্ষ্যবস্তু যদি স্থির থাকে। আপনার ঘটনা তো একটা অসাধারণ উদাহরণ। মানে এটা আমার নিজের খুব অবাক লাগে যে মানে ওই বয়সে 5ম শ্রেণীর একটি বালক এই রকম বাদুড়িয়ার গ্রাম্য পরিবেশে, যেখানে বিকেল বেলায় খবরের কাগজে প্রেমেন্দ্র মিত্রের সাগর থেকে ফেরার আকাদেমি পুরস্কারের কথা সে দেখে তার লক্ষ্য স্থির করলেন এবং তারপর তিনি একবার নয় দুবার একাডেমি পুরস্কার পেলেন। এটা বলবো যে লক্ষ্যে স্থির থেকে, কারণ আমি সারা জীবনে আমি যে চাকরি করেছি, চাকরিতে আমার ভীষণ ব্যস্ততার, সেখানে অফিসের বাইরে খুব সময় কম থাকে। কিন্তু আমি যদি 8টায় আমাকে বেরোতে হয় কোনো ট্যুরে, আমি 5টায় উঠে 6টা থেকে 7টা আমি লিখবো, তারপরে আমি বেরোবো। কিংবা বাড়ি ফিরলাম 7টায়, আমি চাটা খেয়ে 8টা থেকে 9টা লিখবো। এইটা আমার সারা জীবন করেছি লক্ষ্যে স্থির থেকে। এবং একটার পর একটা উপন্যাস আর কি, একটা উপন্যাস শেষ হলো আবার আরেকটা উপন্যাস শুরু হলো। কিংবা তার মাঝে কবিতা লিখেছি, তার মাঝে ছোটোদের গল্প উপন্যাস লিখেছি, অনুবাদ করেছি, নানা রকম কাজ করেছি। আর অনুবাদটা খানিকটা কাকতালীয়। আমি যখন প্রথম জীবনে কবিতা লিখতাম, তখন একজনকে বলছিলাম যে একজন অগ্রজ যে মাথায় কবিতা আসছে না, বলে যখন আসবে না তখন অনুবাদ করবে, কবিতা অনুবাদ করবে, করতে করতে তোমার মাথায় নতুন কবিতা এসে যাবে। এবং সেইভাবে অনুবাদের শুরু। সেই অনুবাদ যে আমি সাহিত্য একাডেমি পাবো এটাও আমার ধারণার মধ্যে ছিল না। কিন্তু যার জন্যে পেয়েছি সীতাকান্ত মহাপাত্র, তার প্রায় 50টা কবিতা উড়িয়ে থেকে এবং একটা লং ভার্স, সেই লং ভার্স আমি অনুবাদ করলাম ভারতবর্ষ আর কি। সেই ভারতবর্ষ পরবর্তীকালে সাহিত্য একাডেমি। এবং অনুবাদ নানাভাবে করেছি আমি, সংস্কৃত থেকে করেছি, ঋতুসংহার করেছি, সাঁওতালি কবিতা 200 সাঁওতালি কবিতা আমি কবিতায় করেছি, আরও অনেক অনেক গল্প অনুবাদ করেছি। এগুলো হচ্ছে বললাম যে ফিল আপ দি ব্ল্যাঙ্কসের মতো আর কি। অর্থাৎ লিখতে যখন লিখতে পারছি না তখন কিছু অনুবাদ করলাম। অর্থাৎ বসে থাকবো না, কিছু না কিছু করতেই হবে আর কি। আর সাহিত্য বলো আমার ধ্যান জ্ঞান সারাক্ষণ। আমাকে যদি বলে যে সাহিত্য না থাকতো আমি যে কী করতাম সেটা আমি ভেবে পাই না আর কি। এই যে 2 মাস আমি একটু অসুস্থ অবস্থা আছি, আমার সময় কাটছে না যে কী করে আমি সময় কাটাবো। অথচ মাথার মধ্যে গিজগিজ করছে আমার নতুন প্লট, নতুন উপন্যাস, নতুন কবিতা। কিন্তু ওই ভাটিকে হয়েছে বলে আমি একটু সমস্যার মধ্যে আছি, লিখতে পারছি না। তাও মোবাইলে ভূমিকা লিখে দিচ্ছি। নানা আমার তরুণ কবি, তরুণ লেখক ভূমিকার জন্য লিখছেন, আমি মোবাইলে বসে বসে লিখছি আর কি। কিন্তু কম্পিউটারে বসতে পারছি না, কম্পিউটার বসলে একটা সমস্যা তৈরি হচ্ছে আর কি। আশা করছি ঠিক হয়ে যাবে। একটা মাঝখানে একটা কী বলবো, একটা অবসর সময় গেল আর কি। বই পড়ছি, কথাবার্তা বলছি, এইসব চলছে আর কি। কখনো কখনো মনে হয় না যে যারা খ্যাতির অলিম্পাস চূড়ায় পৌঁছে গেছেন, আপনি যে কথা বলছিলেন, যেহেতু কোনো সংবাদপত্র আপনার পেছনে নেই, কিন্তু এই গোষ্ঠীবদ্ধ যারা লেখক, যারা একে অপরের পিঠ চাপড়ে দিচ্ছে, একে অপরের তারিফ করছে,
এমনকি তারাই এই মুহূর্তে তাদেরই বই বাজারে সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা অসম শক্তির বিরুদ্ধে লড়াই, কখনো ক্লান্ত হননি? না, একেবারেই ক্লান্ত হয়নি। এই কারণে আমি যখন লেখা শুরু করি তখন এমন অনেক লেখককে দেখেছি যে রবিবারের পাতায় অন্তত 100 ছোট গল্প লিখেছে, এখন কেউ তার নাম জানে না। সমকালীন সময়ে অনেকে অনেক প্রচার পায়, যখন সময় থিতি আসে তখন লেখাটাই পড়ে থাকে, মানুষটা থাকে না। খুব দামি কথা বলে। এরকম বহু লেখককে আমি জানি, তারা মানে প্রতি 3 মাস পর পর একটা করে গল্প বেরিয়ে যেতে পারে, তাদের নাম এখন কেউ জানে না। অবশ্যই বিশ্ব সাহিত্য তাই কথা বলে, মানে সে কথাই বলে। তার কারণ প্রথম ফরাসি যিনি নোবেল পেয়েছিলেন এবং নোবেল পুরস্কারের ক্ষেত্রেও তিনি কবি হিসেবে প্রথম নোবেল পান, তার কথা কোনো পাঠ্য বইও বলে না, কেউ পড়েও না তার কবিতা। সুতরাং পুরস্কার বা আপাত দৃষ্টিতে জনপ্রিয়তা আসলে আসলে প্রমাণ করে না যে সাহিত্যটা কালোত্তীর্ণ হলো কিনা। কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা এবার করব, সেই প্রশ্নটা আমি কাউকে কোনো রকম অসম্মান না করেই করছি। ধরুন যারা খ্যাতির চূড়ান্ত জায়গায় গিয়েছে, যখন পাঠক সেই সমস্ত প্রতিষ্ঠান বা সেই সমস্ত পত্রিকায় নিম্নমানের লেখাও পড়ছে, কখনো কখনো লেখা অত্যন্ত পর্নোগ্রাফিক হয়ে উঠছে, কখনো কখনো লেখা শুধুমাত্র ফুলের মতো শব্দকে ব্যবহার করে কিছু ধারণাকে, কিছু বিশ্বাসকে তারা মানুষের সামনে নিয়ে এসে বাহবা করাচ্ছে, তখন আপনার মতো লেখক যারা প্রত্যেকটা উপন্যাসের পেছনে যাদের চিন্তা ভাবনা মননের পাশাপাশি কঠোর পরিশ্রম এবং গবেষণা থাকে, তখনও আপনার মনে হয়নি যে মানুষ এ লেখা নেবে না, বাজারে এ লেখা চলবে না? মনে হয়নি এই কারণে যে আমি লেখার পিছনে যে পরিশ্রমটা দিয়েছি আর কি, এই নদীমাটি অরণ্য হোক, দ্বৈরথ হোক, কিংবা মালব কৌশিক মানে মালকোষ, একটা ধ্রুপদ সঙ্গীতের উপরে একটা 700 পৃষ্ঠার উপন্যাস লিখতে আমার 4 বছর পরিশ্রম করেছি। এবং আমি নিজে গান জানি না, কিন্তু পড়ে নিজেকে তৈরি করে চাই, মানে দিনের পর দিন নানা বই পড়ে তৈরি করেছি। এবং যারা ধ্রুপদ সঙ্গীত গান, তাদের আমি বইটা পড়তে দিয়েছি যে সব ভুল আছে কিনা। কেউ কিন্তু ভুল এখন পর্যন্ত বলেননি যে ভুল। গান না জেনে একটা 700 পাতার উপন্যাস লিখলাম, এই যে সাহস, এই যে ডেডিকেশন, আমার ধারণা পাঠক নিচ্ছে আর কি, কারণ বইটার সংস্করণও হয়ে গেছে। পরিশ্রমের আপনি কি তাহলে বলছেন পরিশ্রম এবং মেধা, এবং যদি সেই উপন্যাসের মধ্যে মানুষের সংগ্রামের কথা, মানুষের ইতিহাসের কথা, মাটির গন্ধ থাকে, তাহলে এত প্রচারেরও দরকার নেই? প্রচারের একটু দরকার আছে, কারণ আমি বলি নদীমাটি অরণ্য এমন একটা উপন্যাস, দ্বৈরথ এমন একটা উপন্যাস যেটা আমি বহু দিন ধরে লিখেছি। যেমন দ্বৈরথ, এই উপন্যাসটা হচ্ছে রামায়ণের অ্যাঙ্গেল থেকে লিখেছে নদীমাটি অরণ্য, আর মহাভারতের অ্যাঙ্গেল থেকে লিখেছে দ্বৈরথ। দ্বৈরথ মানে দুপক্ষের লড়াই। এই যে পলিটিক্যাল লড়াইটা চলছে সারাক্ষণ, আমি যে পিরিয়ড নিয়ে লিখেছি তখন যারা লড়াই করতো, এই লড়াইটা মহাভারতের লড়াইয়ের মতো, 1 ইঞ্চি জমি কেউ ছাড়বো না। এটা আমি প্রায় 600 পৃষ্ঠার উপন্যাস, আমি প্রায় 3-4 বছর ধরে মানে সমকালীন ইতিহাস, সমকালীন যে ল্যান্ড লস, এইসব পড়ে, এবং প্রত্যেকটা মানুষ আমার চেনা, যারা ওই উপন্যাসের চরিত্র তারা এখনও কিন্তু জীবিত, তাদের নিয়ে আমি উপন্যাস লিখেছি আর কি। তারা পড়েন কিনা আমি জানি না, কিন্তু তারা পড়লে বুঝতে পারবেন যেটা আমি আর কি। কিন্তু এটা প্রচার হলে তো একটা অন্য জায়গায় এই বিক্রিটা হতো আর কি। মানে এমন একটা পরিবেশের সৃষ্টি করেছি মেদিনীপুরের একটা তার মানে জমি, যেখানে সেটা লিখতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকে মানুষের সাথে কথা বলতে হয়েছে। আর এইসব ঘটনাগুলো আমার রোজ দেখা। আমি যে চাকরি করতাম, মহাখামা শাসক ছিলাম, প্রতিদিন সারাক্ষণ ফোন আসে, সারাক্ষণ এখানে 2টো লাশ পড়ে গেছে, এখানে দুপক্ষ মুখোমুখি হয়েছে, এখানে কমিউনাল মানে লড়াই শুরু হবে, সারাক্ষণ বসে তার মধ্যে পুলিশ পাঠাতে হচ্ছে। এই যে ব্যস্ত থাকা, আমার ভিতরে কিন্তু উপন্যাস তৈরি হয়েছে। এদিকে বাইরের 2টো জগৎ, একটা যেমন বাইরের জগৎ যেখানে আমার প্রশাসনিক পরিচয়, আর এটা আমার লেখক পরিচয়। একদিকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এই করো, ওই করো, সেই করো,
রায় দিচ্ছি, আরেকদিকে ভিতরে লেখা তৈরি হচ্ছে আর কি। এই দুটো সত্তা কাজে লেগেছে আর কি। তাহলে এই যে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই যে মনোভাব, তখন লেখক কুলের মধ্যেও তাহলে এই মনোভাব আছে? আপনাকে তো জায়গা করে দেয়নি কোনো গোষ্ঠী বা কোনো লেখক? আমি বলি, আমরা সমকালীন যারা লেখক, আমাদের মধ্যে একটা মোটামুটি একটা বন্ধুত্ব আছে। তারা প্রায় একসঙ্গে মিলিত হই, অনেক জায়গায় বেড়াতেও গেছি, দিল্লি বইমেলা একসঙ্গে গেছি। আমাদের মধ্যে সেই মনোমালিন্য বা সেই লড়াইটা নেই। এর বাইরে হয়তো আছে, কিন্তু যার যার ক্ষেত্রে সে লিখছে আর কি। আমরা মনে করি না যে আমি যা লিখছি, আমার বন্ধু আরেকজন ভগীরথ মিশ্র যা লিখছে, কিংবা অমর মিত্র লিখছে, কি নলিনী বেরা, কি সপ্তম চক্রবর্তী, এই যে লিখছি, বা ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, প্রত্যেকের মতো লিখছে এবং প্রত্যেকেই ভালো লিখছে আর কি। সুতরাং আমাদের যে ব্যাচটা, এই ব্যাচটা বাংলা সাহিত্য কিন্তু এখন মানে পিকে আছে আর কি। এটা মোটামুটি যারা গবেষণা করে তারাও জানে, যারা পাঠক তারাও জানে আর কি। কিন্তু প্রচারের আলো কারোর পিছনে নেই। এইটা আপনি যাদের নাম বললেন এবং আমি আপনার নাম, কারোর পিছনে আমি আপনাদের প্রত্যেকের লেখায় আমি পড়েছি এবং প্রত্যেকের লেখাকে আমি খুব সম্মান জানিয়েই বলছি। এমন একটা তো ভাব করা হয় যে মূল স্রোতে আপনারা নেই, এটা তো আপনি স্বীকার করবেন। মানে এমন একটা ভাব কেউ বা কোনো গোষ্ঠী করে যে মূল স্রোতে এরা নেই, এইরকম বোঝানোর চেষ্টা করা হয়। সে আছে, তারা হয়তো তারা কিছু করতেও পারছে না আমাদের, যে আমাদের ঠেলে ফেলে দেবে, সেই ফেলার জায়গায় আমরা নেই আর কি। পাঠক পাঠক মন দখল করে আছি আমরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দখল করে আছি। সুতরাং প্রচার আলো থাকলে হয়তো আরও অন্য জায়গায় উঠতে পারতাম আর কি, সেটা হয়নি, কিছু করার নেই আর কি। সব যুগেই এরকম হয়েছে সব। তবে আমার ধারণা, যিনি ভালো লেখেন তাকে কেউ ফেলতে পারবে না। একসময় সব থিতি এলে তারা কিন্তু জেগে থাকবে আর কি। অবশ্যই আমরা বইমেলার ক্ষেত্রেও দেখি যে মৃত লেখকরাও, তারাও কিন্তু সমানভাবে তাদের দাপট রয়েছে এবং তারা জীবিত লেখকদের থেকেও অনেক ক্ষেত্রে শক্তিশালী এখনো পর্যন্ত। কিন্তু মানতে হবে, আমি রহস্য রোমাঞ্চর ক্ষেত্রেই বলবো, যাদের নাম আমরা সবচেয়ে আগে করি তারা কেউ এই মুহূর্তে এই জগতে নেই, কিন্তু তা সত্ত্বেও তাদের বই রয়েছে, সেটা শরদিন্দু বাবু হন বা সেটা সত্যজিৎ রায় হন। আমি এবার চলে আসছি অন্য একটি প্রশ্নে। ছোটবেলায় নাকি এমন অবস্থা হয়েছিল যে পরীক্ষা দেওয়ার জন্য টাকা ছিল না, যেহেতু আপনি প্রথম হতেন ক্লাসে, আপনাকে নাকি বিদ্যালয়ের খরচ সেই হিসেবে আলাদা করে দিতে হতো না, কিন্তু এইরকম একটা ঘটনা কি ঘটেছিল? স্কুলে যখন পড়তাম তখন আমার বাবা অনেক দূরে চাকরি করতেন, যার ফলে বাবার সঙ্গে আমার খুব কম দেখা হতো আর কি। আমি ঠাকুরদা ঠাকুমার কাছে মানুষ হতাম। যা হয়, উদ্যোক্ত পরিবারে কেউ চাকরি করে না বাড়িতে। ঠাকুরদা সকালবেলা উঠে বসে আছেন যে আজকে কি রান্না হবে, টাকা নেই। এই পরিবেশে আমার স্কুলের মাইনে লাগতো না, কিন্তু পরীক্ষার ফিসটা দিতেই হবে। একদিন তখন 7-8 দিন বাকি আছে, আমি ঠাকুরদাকে বললাম যে আমার ফিস দিতে হবে 1.5 টাকা। 1.5 টাকা, তখন 1.5 টাকার অনেক দাম। তো উনি বলছেন প্রায় 1 দিন 2 দিন, পরীক্ষার আগের দিনে বললাম যে কালকে পরীক্ষা, তাও কিছু বললো না। পরদিন সকালে কোত্থেকে ঘুরে টুরে এসে এই নে হাওলাত করে আনলাম। হাওলাত মানে ধার আর কি, 1.5 টাকা দিলে আমি পরীক্ষা দিতে পারলাম। এরকম ঘটনা ঘটেছে আর কি। এরকম সেই বাধাও অতিক্রম করেছে এক সময় আর কি। তবে যেটা হয়েছে যে আমি যেহেতু কেরিয়ারের দিক খুব নজর দিয়েছি আর কি, প্রচুর পড়াশোনা করেছি। আসলে পড়াশোনাটা আর কি, যেমন সাহিত্য পড়াশোনা করেছি, আবার পড়ার বইও পড়াশোনা করেছি। আমি বললাম আমি পিওর ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি, যেটা আমার বিষয় নয়, সেখানেও এমএসসিতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি ডব্লিউবিসিএসে পাস করেছি। এগুলো, এই লড়াইটা কিন্তু লড়তে হয়েছে আমাকে। তখন খুব টেনশান থাকতো যে চাকরি পাবো তো, এরকম একটা। স্কুলের টিচারই করলাম, 2 বছর ব্যাংকে চাকরি করলাম, তারপর ডব্লিউবিসিএস এলাম। এই ডব্লিউবিসিএস পাওয়ার পর আমাকে আর ভাবতে হয়নি আর কি, যে এবার জীবন তৈরি হয়ে গেছে। তখন লেখার দিকে বেশি নজর দিতে পারলাম। কিন্তু বললাম না, চাকরিটা ছিল প্রায় 12-14 ঘন্টার চাকরি, তার বাইরে আমাকে সময় বার করতে হয়েছে আর কি। রবিবারও ছুটি ছিল না। রবিবারে হঠাৎ বসেছে লেখা কাগজ খুলে লিখবো বলে, হঠাৎ ফোন হলো, ওখানে গোলমাল হচ্ছে আর কি। ব্যাস, সঙ্গে আবার জিপ ডেকে, আমার ড্রাইভারকে ডেকে, সিকিউরিটিকে আবার ছুটতে হলো আর কি।
এরকমও ঘটেছে আর কি, তার মধ্যেও লিখেছে আর কি। আমি বললাম ইচ্ছা করে হয় আর কি, মানুষ যদি ইচ্ছে করতে পারে সব করতে পারে আর কি, এটা ইচ্ছার পরে। সাধারণত লিখতেন কি ভোরবেলায় না রাতের বেলায়? দুবেলায়, মানে যদি ফিরতে অনেক রাত হতো আর লিখতে পারতাম না, হয়তো 9টা বেজে গেছে হতো, কিন্তু 7টায় ফিরলাম, চা খেয়ে হয়তো বসে গেলাম, ভোরবেলা বললাম না বেরোলাম, তার আগে আমি লিখতে বসে গেলাম। এই ছুটির দিনে যদি ফাঁকা পাই আরও 2 পাতা লিখলাম। 365 দিন যদি লেখা যায় তাহলে বিশ্ব জয় করা যায়। 365 দিন লিখেছি আর কি, প্রতিদিন কি তাহলে? প্রতিদিন। এখন কোনো এমনকি হয়তো কোথাও বেড়াতে গেছে আর কি, আমি কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি আমি খাতায় নোট করছি, সঙ্গে সঙ্গে নোট করে যাচ্ছি, অর্থাৎ ফিরে গেলে ভ্রমণ কেন লিখবো, এরকমও ঘটেছে আর কি। লেখাটাই ধ্যান জ্ঞান, এর বাইরে কিছু নেই। আমার স্ত্রী মাঝে মাঝে আমাকে বলেন যে সংসার দিকে একটু তাকাও, তাকাতে হয়নি, আমার স্ত্রী একাই 100, সেই সমস্ত সামলেছে আর কি, আমাকে লেখার জন্য ছেড়ে দিয়ে আর কি। আন্তেফ চেকভ লিখতেন শুধুমাত্র পেটের খিদেটা মেটানোর জন্য, সংসারের খরচের জন্য, এরকম অনেকে বলে থাকেন। আবার বালজাক বা মোপাসা তারা লিখতেন মহিলা সমাজে তাদের খ্যাতি যেন আরো বেড়ে যায়, এটা অনেকের মত। তাছাড়া আমি একটু হয়তো রসিকতা করেই বলছি, কিন্তু আপনার মতো এরকম নির্বিবাদী এত ভালো মানুষ, আপনি কিসের অনুপ্রেরণায় লিখতেন? না, এটা বললাম যে আমি ছোট থেকেই লেখক হবই, একটাই আমার টার্গেট, আর অন্য কোনো দিকে আমি কখনো ভাবিনি। মানে নচিকেতার ভাষায় লেখক হব এটাই আমার অ্যাম্বিশন, এটাই ছিল। লেখক হব এটাই আমার অ্যাম্বিশন, আর কোনো অ্যাম্বিশন ছিল না আর কি। এবং যদি লেখা না থাকতো আমি কী করতাম আমি আজও ভেবে পাই না আর কি, যে সময় কী করে লোকে কাটায়। এখন ভাবি যে যারা লেখে তারা কী করে সময় কাটায়, মাঝে মাঝে বলি আর কি যে কী করে লোকে সময় কাটায়। আমি তো বই ছাড়া, লেখা ছাড়া থাকতেই পারি না। এবার একটু প্রশ্ন করছি, এটা হয়তো একটু তাত্ত্বিক প্রশ্ন। 2 ধরনের তো লেখক হয়, অনেক ক্ষেত্রে বলা হয় কাহিনী নির্মাণের সময়। এক ধরনের লেখক রেফারেন্স ফ্রেমের বাইরে গিয়ে সে তার নিজের সৃষ্টির ঈশ্বর হয়ে যায়, সেখানে নারী পুরুষ বিভিন্ন চরিত্র, বিভিন্ন স্থান, বিভিন্ন কিছু তিনি নিরীক্ষণ করে তিনি লিপিবদ্ধ করেন। আবার এরকমও কিছু মানুষ আছেন, তিনি সিগারেটের মতো নিজেকে পুড়িয়ে দিয়ে নিজের জীবন থেকে, জীবনের যন্ত্রণা থেকে তিনি তার লেখাটাকে সাজিয়ে তোলেন। আপনি কোন ধরনের লেখক, ঔপন্যাসিক বলে নিজেকে মনে করেন? দুটোই লাগে। অর্থাৎ যখন আমি কোনো একটা উপন্যাস দিয়ে লিখছি, আমি ধরলাম যে সদ্য শেষ করলাম কালিদাসকে নিয়ে একটা উপন্যাস। কালিদাসের জীবন সম্পর্কে মানুষ জানে না, শুধু জানে সেই মূর্খ ছিল এবং গাছের ডাল কাটছিল আর রাজকন্যার সঙ্গে বিয়ে হয়েছিল। আমি এই কালিদাসকে তার সমস্ত রচনা, তার সমস্ত নাটক, সমস্ত কাব্যগ্রন্থ, প্রত্যেকটা লাইন পড়ে পড়ে আমি মানুষটাকে আবিষ্কার করলাম। প্রায় 400-450 পাতা লিখেছি। এমন একটা কাহিনী যে কালিদাস কী ছিল সারা ভারতে কিন্তু লেখা হয়নি। আমি প্রথম লিখলাম 2000 বছর পরে একটা মানুষকে তৈরি করলাম কালিদাসকে। তার জন্য আমি উজ্জয়িনী ঘুরে এলাম। উজ্জয়িনী কোথায় রাজপ্রাসাদ ছিল, কোথায় শিপ্রা নদী, সব ঘুরে এলাম। এই যে লিখলাম কালিদাসকে নতুন করে তৈরি করলাম, এটা আমার মনে হয় প্রায় দৈবে পাওয়া। অর্থাৎ যিনি পড়বেন তিনি কালিদাসের পরপর রচনাগুলো যেভাবে আমি সাজিয়েছি এবং তার প্যারাল একটা কাহিনী গেছে যে এই কালিদাস এছাড়া আর কিছু ছিল না। এই যারা পড়বেন তারা অন্তত এইটুকু ভাববেন যে এই কালিদাসকে কেন 2000 বছর লাগলো আবিষ্কৃত হতে। কেন লাগলো মনে হচ্ছে আপনার? কেউ ভাবেনি, হয়তো কেউ ভাবেনি কালিদাসকে অনেক তপন বাবুর মতো এরকম তপস্বী সাধনা এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিরলস পরিশ্রম করার সাহস হয়তো কেউ দেখায়নি। তাই হবে। কেউ কল্পনা শক্তির একটা ব্যাপার আছে, সে কল্পনা করতে পারে যে কী হতে পারে, সেটা আমি পেরেছি বলে আমার নিজের মনে হয়েছে আর কি। আমি নিজে লিখেও কিন্তু খুব স্যাটিসফাইড যে কালিদাসকে আমি 2000 বছর পর আবিষ্কার করতে পারলাম। আপনি এমন একটা সময় প্রশাসনিক গোটা ব্যবস্থার মধ্যে ছিলেন যেই সময়টা বাম অর্থাৎ বামেরা তখন মধ্য গগনে, আবার এমন একটা সময় আপনি আপনার অবসর জীবনটা নিলেন যখন তৃণমূল শাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মধ্য গগনে।
কোথাও কি আপনার মনে হয়েছে যে যারা ক্ষমতায় আসে তারা সবাই এক? এই প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন। এটা আমি দিচ্ছি না আর কি। তবে অবশ্যই। যেটা আমি মনে করেছি যে আমি তো পুরোটাই বাম আমলে কাজ করেছি। হুম, লেখার খুব স্বাধীনতা ছিল। আমি এমন এমন গল্প লিখেছি যেটা বাম ফ্রন্টের বিরুদ্ধে আর কি। হুম। সেগুলো তারা পড়েছেন কিন্তু কখনো আমাকে বলেননি কেন লিখছেন আর কি। আমি প্রচুর স্বাধীনতা পেয়েছি আর কি। অনেক গল্প আছে যে গল্পটা একদম টার্গেট করে আর কি, যে এগুলো তারা বলতে হ্যাঁ আমাদের এর মধ্যে অনেক ত্রুটি আছে, আপনি দৃষ্টি আকর্ষণ করছেন আর কি। কিন্তু তারপরে কিন্তু আর সেই স্বাধীনতা নেই বলে আমার মনে হচ্ছে। আপনি যে সময়ের কথা বলছেন, আমি কোনো পন্থার কথা বলছি না। সেই সময় রাজনীতিকরা বইটই পড়তেন বটে, সব দলেরই পড়তেন। এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এখন যারা রাজনীতি করেন বিভিন্ন দলের, তাদের বইয়ের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় দু একটা বই হাতে নেন বটে, এর থেকে আমার মনে হয় আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন, লিখতে পারেন। তারা না পড়লেও সম্পাদকরা পড়েন। আমি গত বছর 2টো গল্প লিখেছি, হ্যাঁ, 2টো এক পত্রিকায় দিয়েছিলাম, 2 সম্পাদকই ছাপলেন না, ভয় পেলেন। অন্য গল্প দিন। খুব দামি কথা বললেন। অর্থাৎ রাজনীতিবিদরা বই যদি নাও পড়েন, তাদের শাসক কুলের তথাকথিত, আমি ব্যবহার করছি শব্দটা, দালালরা রয়েছে সর্বত্র, মানে এটা সে কোনো শক্তির ক্ষেত্রে থাকে। আমি এ বিষয়ে আপনাকে আর প্রশ্ন করে আমি কোনো রকম বিব্রত করব না। আমি এবার ফিরে আসি অন্য প্রশ্নে। আপনার লেখাতে কিন্তু, আপনি নিজে রাজনীতিতে কোনোদিনই বোধহয় জড়াননি, তা আপনার লেখাতে কিন্তু রাজনীতি বরাবরই রয়েছে। এই রাজনীতিটা পার্টিতন্ত্রের বাইরে গিয়ে মানুষের বেঁচে থাকা সংগ্রামের রাজনীতি, নাকি এর মধ্যে রাজনৈতিক মতাদর্শও আছে? আমি যেটা চেয়েছি লিখতে, রাজনীতি এসেছে এই কারণে, আমি যে চাকরি করেছি সেখানে রাজনীতিবিদদের সঙ্গে সারাক্ষণ আমাকে থাকতে হতো। সে যখন বিডিও ছিলাম, যখন এসডিও ছিলাম, কিংবা যখন সংস্কৃত অধিকর্তা ছিলাম, কিংবা যে কোনো তন্ত্রস্ত্রীতে ছিলাম, রাজনীতির লোকদের সঙ্গেই আমার ওঠা বসা, তাদের সঙ্গে ইন্টারাকশানে ছিল আর কি। আমি যেটা লিখতে চেয়েছি যে মানুষের অধিকার, মানুষের লড়াই। আমার নদীমাটি অরণ্যে তেবাগে আন্দোলনের কথা আছে, আমার দৈরথে আছে ঝাড়খণ্ড আন্দোলন, লাল সালুতে নকশাল আন্দোলনের কথা আছে, আমার সমগ্র শঙ্খচিরে ফুট মুভমেন্টের আন্দোলন আছে, আমার খণ্ড বিখণ্ডে আছে জনজাতি ওই কেইলো মুভমেন্ট আছে, পরপর আছে। মানুষের লড়াইয়ের কথা আমি লিখতে চেয়েছি। মানুষকে লড়াই করেই বাঁচতে হয়, এবং সারাক্ষণ লড়াই চলছে, আমাদের প্রতি ইন্ডিভিজুয়ালের মধ্যে লড়াই চলছে। এই লড়াইটাই আমি লিখতে চেয়েছি। আমার শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে কি আর্যকর নিয়েও লিখতেন? ভাবিয়েছে তো বটেই, আলোড়িত তো করেছে। আর্যিকর নিয়ে লিখবো ভেবেছিলাম, কিন্তু আমার মনে হলো যে হয়তো এর মধ্যে আরও অনেক লেখা হয়ে যাবে আর কি। আমি যখন লিখবো, আমি একটা অন্য ধাঁচে লিখবো বলে ভেবে রেখেছি আর কি, একটা অন্য ধাঁচে। সেটা যে কী করে প্রমাণ লোপাট করা যায়, সেটা অন্য একটা গল্প এনে লিখবো আর কি। কথা বলতে বলতে আমরা তো গোয়েন্দা কাহিনীর কথায় চলে এলাম। আমার খুব ইচ্ছে করে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে। আপনি তুখোড় ছাত্র, গণিতে তুখোড় ছিলেন, আপনি বিজ্ঞান মনস্ক তো বটেই, আপনার লেখার মধ্যে প্রগতিশীল চিন্তা ভাবনা প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে। দুপুরে ভুতুরের কথা, সেই বিখ্যাত উপন্যাস আনন্দমেলায় অনেকদিন আগে পড়েছিলাম। সেটা হচ্ছে একটা দুপুর, যে দুপুরটা ভুতুরে, ভূতে বিশ্বাস করেন আপনি? খুব কঠিন প্রশ্ন নয়। আমি যেখানে মানুষ হয়েছি বাদুড়িয়াতে, সেখানে প্রতি বছর 2-3 জনকে ভূতে পেত। সে অবিবাহিত মেয়ে হোক, বিবাহিত মহিলা হোক, কিংবা যাদেরকে বুড়ো যুবক, এরকম অনেককে আমি ভূতে পেতে দেখেছি এবং ধারণাও দেখেছি। আর এই আতঙ্কটা কাজ করতো যে আমাকেও পায়, মানে এই আতঙ্কর মধ্যে আমরা বড় হয়েছি। ভূত কখনো দেখিনি আমি। অনেক সময় ভূত দেখার চেষ্টা করেছি, হয়তো হঠাৎ একটা ছায়া নড়লো, এটা কি দেখি না, নারকেল গাছের পাতা ছায়া। আমি চেষ্টা করেছি, কিন্তু আতঙ্ক একটা ছিলই কিন্তু আর কি। তবে আমাকে একজন বললো, দেখ যত ভূতে পাচ্ছে বাচ্চাদের পাচ্ছে না, কারণ তোর ভয় নেই, কারণ বাচ্চাকে ভূতে পায় না। তা যখন
10 পাস করে আমরা কলকাতায় চলে এলাম, বেঁচে গেলাম ভূতের হাত থেকে। আর ভূতে পাবে না, কলকাতায় ভূত নেই। কোথাও কি মনে হয় তাহলে যে আমাদের ভেতরে কোনো অপরাধ বোধ, ভয়, সেটা যখন জমাট বাঁধে তখনই একটা ভৌতিক পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়? হয় সেই আতঙ্কটা আমার এখনো কেটেছে তা নয়, কিন্তু আমি তো বহু জায়গায় একা হোটেলে থেকেছি, কখনো সেরকম হয়নি। কিন্তু এই আতঙ্কটা ছোটোবেলাতে যেগুলো আতঙ্ক হয় সেগুলো সারা জীবন থাকে। বিশ্বাস করি না, কিন্তু একটা আতঙ্ক কিন্তু ভিতরে থেকে যায় কোনোভাবে আর কি। আমার অনেকগুলো ভূতের গল্প আছে, ভূত সমগ্র বলে একটা বই বেরিয়েছে, অনেকগুলো গল্প আছে, প্রায় 2টো ভূতের উপন্যাস আছে। এগুলো আমার জীবনে নানা ঘটনা থেকে আমি লিখেছি আর কি। আপনার কি মনে হয় যে বিজ্ঞান তাহলে সবকিছু এখনো, বিশেষ করে এই রকম ধূসর কতগুলো বিষয়ে বিজ্ঞানের আলোকে পুরোপুরি এখনো ব্যাখ্যা করা যায় না? বিজ্ঞান তো ভূতে বিশ্বাস করে না, ভূত আছে বলে আমারও মনে হয় না, তখনও দেখিনি যখন। কিন্তু আতঙ্ক একটা থাকতে পারে, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি আর কি, যে ওই গ্রামের পথে হাঁটছি, হঠাৎ দেখি একটা ছায়া, কিসের ছায়া এরকম। তারপরে অনেকে অনেক গল্প শুনেছি আর কি। সেই কখনো ভূতের আছে বলে আমার মনে হয়নি আর কি। বিখ্যাত ফরাসি সাহিত্যিক মোপাসা একটা কথা খুব বলতেন যে সবাই শুনেছে ভূত আর প্রেম আছে, জিজ্ঞেস করলে বলেন তিনি দেখেননি, সবই শোনা কথা। আপনি কি একমত মোপাসার সঙ্গে? প্রেম তো আছে, ভূত নেই, কিন্তু প্রেম না থাকলে পৃথিবী চলবে না। প্রেম পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত আর কি। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে এত যুদ্ধ হচ্ছে, এত লড়াই হচ্ছে, কিন্তু পৃথিবীকে ভালো রেখেছে প্রেম। এখনো পর্যন্ত যেটুকু প্রেম আছে, প্রেম আছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. তপনদা, এতক্ষণ আপনার কথা শুনছিলাম, আপনার লেখাও তো আমার অনেকগুলোই পড়া। আপনার লেখায় আমার যেটা সবসময় মনে হয়েছে, আপনি সময়কে ধরতে চেয়েছেন। যেমন লাল সালুর কথা ঋতব্রত বলল, তুষাগ্নি, এই দুটোতেই নকশাল দেখতে পাই, নকশাল আন্দোলনের ছবি। তারপরে যখন আপনি বীরবল লিখছেন, সে সময়ও কিন্তু মুঘল সাম্রাজ্যের সময়টা আসছে। মালব কৌশিক, যেটা মালকোষ রাগ নিয়ে মূলত লেখা, বৈজুকে নিয়ে লেখা, সেখানেও দেখছি কিন্তু ইতিহাস, ইব্রাহিম লোদি, বাবর, ওই সময়ের ইতিহাসটা, গোয়ালিয়র রাজ্যর ওই প্রেক্ষাপট বা সব কিছু। নদী মাটি অরণ্য দৈরত্ব আপনি নিজেই ব্যাখ্যা করলেন। আপনার বিখ্যাত উপন্যাস মৌলবনির সেরেং, যেটা শেখর দাসের পরিচালনায় সিনেমা হয়েছে, সব সময় আমি দেখেছি আপনি সময়টা আপনার উপন্যাসে এবং গল্পে ধরার চেষ্টা করেছেন। আমার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে কোনটাকে লেখার সময় আপনি বেশি প্রাধান্য দেন, সময়কে না চরিত্রকে? শুধু চরিত্র নিয়ে যদি কোনো উপন্যাস লেখা হয়, সেই উপন্যাস কালজয়ী হওয়া খুব কঠিন। হয়তো বাংলা সাহিত্যে আছে কিছু কালজয়ী উপন্যাস, কিন্তু সময়কে ধরি, তাহলে একটা সময়কে নিয়ে যদি তখন সেখানকার চরিত্রদের নিয়ে উপন্যাস লিখি, তাহলে সেটা কিন্তু বহুদিন পরের পাঠকও এই সময় কী ঘটেছিল সেই সময়টা সে দেখতে পাবে আর কি। যেমন মালব কৌশিক যে বাবরের সময়কাল দিয়ে লিখেছি, এবং তখন ইব্রাহিম লোদি রাজত্ব করছেন, বাবর হিন্দুকুশ পাহাড় পেরিয়ে ঢুকছেন, ভারত দখল করছেন, এই সময়টা আছে। এবং সেই সময় মালকোষ রাগ অর্থাৎ ধ্রুপদ সঙ্গীত কীভাবে সারা ভারতে ধ্রুপদ সঙ্গীত রাজত্ব করছে, কীভাবে রাজত্ব করছে,
এটাও লেখার চেষ্টা করেছি। এ ব্যাপারে আমার একটা আদর্শ হচ্ছে লিও টলস্টয়, তার যে ওয়ার অ্যান্ড পিস বইটা, এই বইটা কিন্তু পৃথিবীর আমি সর্বশ্রেষ্ঠ উপন্যাস মনে করি। সেখানে কিন্তু এই দেশ, কাল, চরিত্র একসঙ্গে মেলামেশা একটা বড় ক্যানভাস ধরেছে। আমি এরকম বড় ক্যানভাস ধরে লিখতেই পছন্দ করি, কারণ সেটা একটা ইতিহাস হয়ে রইল আর কি, উপন্যাসের সঙ্গে একটা ইতিহাস হয়ে রইল। ইতিহাসের উপন্যাস যদিও এক নয়, ইতিহাসে কল্পনা শক্তির জায়গা নেই, কিন্তু যে ঔপন্যাসিক তিনি ইতিহাসকে অবলম্বন করে কল্পনা শক্তি প্রয়োগ করে তিনি একটা জায়গায় দাঁড় করিয়ে দেন আর কি, এটা মনে হয়েছে। তার মানে কি টলস্টয় যেমন একদিকে লিখেছেন, অন্যদিকে তার ভিক্টর হুগো তারও উপন্যাস, সেটা লে মিজারেবল হোক বা একটা বিরাট প্রেক্ষাপট ক্যানভাস ধরে লেখা, তাহলে কি আপনি মনে করছেন যে ঔপন্যাসিককে এই যে বিরাট যে উপন্যাসের যে ব্যাপ্তিগুলো হয় এবং উপন্যাসে এই ন্যাসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তার সময়টাকে যদি ধরতে পারে তাহলেই সে সার্থকভাবে সময় ধরতে পারলেই কালোত্তীর্ণ হয়? যে কারণে হাসিরে বাকের কথা, যে কারণে ডরে চরিত মানুষ, যে কারণে জাগরি, এরকম উপন্যাসে যেগুলো বহুদিন পর এখন মানুষ পড়ছে এবং আবারও বহুদিন পড়বে। আবার সমকালীন বহু উপন্যাস যেগুলো হয়তো দাম্পত্য কলহ, পরকীয়া ইত্যাদি করেছি, সেগুলো একবার পড়ে লোকে ফুরিয়ে গেছে, আর হয়তো পড়তে চাইবে না আর কি। আমার এটা মনে হয়েছে যে সেই জন্যে দেশ, কাল, সময়, চরিত্র একসঙ্গে ধরা দরকার এবং বড় ক্যানভাস দিয়ে সেই উপন্যাস কালজয়ী হয়। আপনার লেখায় পরকীয়া একটু কম কেন? পরকীয়া কম, এটার কারণ এটা কি গল্পে অন্য লেখকদের যতটা পরকীয়া রয়েছে আপনার জীবনে ততটা পরকীয়ার অভিজ্ঞতা নেই? না, পরকীয়ার অভিজ্ঞতা থাকতে হবে তার কারণে নেই, আমরা দেখি, একটু মজা করেই বললাম এটা। আমরা তো দেখি আর কি নানা পরকীয়ার ঘটনা। আমার গল্পে অনেক সময় এসেছে আর কি, উপন্যাসে সেইভাবে হয়তো আসেনি, দরকারও হয়নি, কিন্তু গল্পে আছে, কোথাও কোথাও আছে। অনেক ঘটনা আমরা দেখি, অনেক আমরা তো চোখের সামনে অনেক ঘটনা থেকে আমরা তো গল্প তুলে আনি। বিভিন্ন পরিবারে ঘটনা ঘটছে, নানা পরিচিত জনের মধ্যে ঘটছে, সেগুলো চলে আসে আর কি, গল্পে আছে। আমি একটু দেশ বিভাগ প্রসঙ্গে বলি। দেশ বিভাগ তো আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলা এবং পাঞ্জাব দুটি রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পশ্চিমবাংলার সঙ্গে পাঞ্জাবের একটা তফাৎ রয়েছে। যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে পূর্ববঙ্গ থেকে হাজার হাজার উদ্বাস্তু পরিবারের এবং তাদের সদস্যদের, যে পরিমাণের গণধর্ষণ এবং গণহত্যা হয়েছে, যে পরিমাণ লুট হয়েছে, সেটা পৃথিবীর ইতিহাসে অনেকে বলেন একমাত্র জার্মানিতে রুশরা যখন গিয়েছিল তাছাড়া খুব একটা হয়নি। সেক্ষেত্রে আপনার মনে হয় না তথাকথিত প্রগতিশীল চলচ্চিত্রকার, তথাকথিত প্রগতিশীল সাহিত্যিক, যারা আপনাদের অগ্রজ, যাদের আমরা প্রাতঃস্মরণীয় মনে করি, আসলে তারা বাঙালি হিন্দুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন? যেমন ধরুন কেউ 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 ছবি করেছেন কিন্তু এ দেশে এসে কি দুর্দশায় পড়েছেন, তারা ভয় উচ্চারণ করেননি ও দেশে কি হয়েছিল। এরকমও চলচ্চিত্রকার আছেন, এরকমও লেখক আছেন, এদেশের উদ্বাস্তুদের নিয়ে লিখছেন কিন্তু ও দেশের কথা কদাচিৎ বলেছেন। উজ্জ্বল ব্যতিক্রমও কেউ কেউ আছেন, সুনীল গাঙ্গুলির মতো কেউ কেউ তার উপন্যাসে কিঞ্চিত অন্ধকার কালো মেঘের মতো, বিদ্যুতের রেখার মতো সে স্মৃতি ফিরে এসেছে। কিন্তু আপনার মনে হয়নি আসলে তথাকথিত প্রগতিশীল সাহিত্যিকরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন? বিশ্বাসঘাতকতা শব্দটাই ব্যবহার করছি না, হয়তো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না পরের, তারা তার আগেই চলে এসছেন বা এমন সময় চলে এসছেন যেটা দেখেননি তারা আর কি, যা দেখেননি সেটা বানিয়ে লেখা একটু মুশকিল আছে। হয়তো ওখানে যদি যারা এসেছেন ওই সময় আমাদের যারা অগ্রজ, সবাই প্রায় 46-47-এর আগেই কেউ চলে এসছেন, কেউ 47-এর পরে চলে এসছেন, যার ফলে ওপারে যে মানে ঘটনাগুলো ঘটেছে চোখে না দেখে অনেক সময় হয়তো লিখতে চাননি, হতে পারে আর কি। আর আমরা তো এপারেই বড় হয়েছি, আমাদের এপারের ঘটনাগুলো আমরা দেখছি আর কি। এটা কি অন্যতম কারণ বাংলাদেশে তাহলে তাদের বই বেস্টসেলার হবে না? দেশ ছাড়া বাংলাদেশে তাদের বই বেস্টসেলার হবে না, সেই জন্য বাংলাদেশ থেকে যে হিন্দু পরিবাররা এসেছিল তাদের যন্ত্রণা অনেকে লেখেননি? সেইভাবে লিখেছেন কিনা বলতে পারবো না। এটা বাংলাদেশের
পাঠক নেবে কি না এটা ভেবে তো আমরা লিখি না। আমরা লিখি যে যখন ঘটনা লিখি তখন ঘটনার মধ্যে ঢুকে লিখি। এবার তাতে কে অখুশি হলেন কে খুশি হলেন এটা দেখি না। আমি সময়টা ধরতে চাই, আমি সেই সময়কার যে যন্ত্রণা ধরতে চাই, কিন্তু তাতে কেউ খুশি বা কেউ অখুশি হলেন এটা এটা ভাবি না আর কি। ভাবলে না লেখা হবে না। আপনি ভাবেন না, কিন্তু এরকম অনেকে আছেন তো বাজার থেকে যাদের প্রচুর টাকা রয়্যালটি পেতেন, তাদের তো ভাবতে হতো। হয়তো হতে পারে এটা। কোথাও কি আপনার মনে হয় না আপনাদের অগ্রজ সাহিত্যিক যারা ছিলেন বা এখনো যারা লিখছেন, যারা খুব সুনামের সঙ্গে লিখছেন, কোথাও কোথাও তারা এই বিষয়গুলোকে এড়িয়ে যান? সেটা সেটা এড়িয়ে গেছেন কিনা আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমরা তাদের লেখা পড়েছি, পড়ে তাদের লেখা শিখেই কিন্তু আমরা লিখতে শিখেছি। এখন মনে হয় যে তারা শুধুমাত্র পরিবারের মধ্যে যে ঘটনা তার মধ্যে সীমাবদ্ধ থাকতে দিচ্ছেন, তার বাইরে বেরোননি, বেশিরভাগই বেরোননি। একদম শহুরে মধ্যবিত্ত সম্প্রদায় নিয়ে লিখেছেন। সেই লেখা মানে তখনকার 40-এর দশকের প্রায় সবাই এই গল্পই লিখেছেন আর কি। আপনি কি বলছেন বুদ্ধদেব বসুর সর্বনাশটা করলেন বাঙালি লেখকগুলোর? আমার মনে হয় না, কারণ উনি তো উপন্যাস সেই হিসেবে লেখেন, উনি কবিতা লিখেছেন। না, কিন্তু উনার একের পর এক উপন্যাস, মানে রাতভর বৃষ্টি থেকে শুরু করে তার একের পর এক উপন্যাসে যে রীতিটা তিনি শুরু করলেন, অনেকে বলেন যে কোথাও লেডি চার্টার্লিস লাভার তার অনুপ্রেরণায় যে উপন্যাসগুলো লেখা, সেখান থেকেই কি বাঙালি লেখকরা বুঝলো যে মধ্যবিত্ত বাঙালি আরো বেশি পরকীয়া চাইছে, আরো বেশি চাইছে এমন কাহিনী? বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টি লিখলেন, সমরেশ বসুর বিবর যখন খুব হইচই ফেলে দেয়, তারপরেই কিন্তু এই লেখাটা লেখা হয় আর কি। সুতরাং অন্য কিছু ভেবে লেখেননি, আমার মনে হয় যে কন্ট্রোভার্সিয়াল হোক এইসব ভেবেই লেখা আর কি। আপনার কোথাও মনে হয় না, আমি কারোর নাম নিচ্ছি না, নাম নেওয়াটাও উচিত না, প্রত্যেকেই প্রণম্য এবং প্রত্যেকেই অত্যন্ত বড় সাহিত্যিক, কিন্তু এই যে একটা রীতি আপনি যে বললেন বিবরের কথা, বা পরবর্তীকালে রাতভর বৃষ্টি, বা তারপরে প্রজাপতি, বা তারপরে আরো অনেক উপন্যাস, এই উপন্যাসগুলো মূলত তৈরি হলো বাঙালি মধ্যবিত্তকে, আপনি যে কথা বারবার বলছিলেন, চার দেওয়ালের মধ্যে গল্প বলা এবং চার দেওয়ালের গল্পের মধ্যে রাখা। তার কারণ লেখক হিসেবে অনেকে মনে করলেন এই লেখাগুলো অনেক বেশি মানুষের কাছে জনপ্রিয় হবে, দেশ কাল সমাজ এবং কালোত্তীর্ণ লেখা তার পাঠক ক্রমশ কমতে শুরু করেছে। এই জনপ্রিয়তা অর্জন করতে গিয়েই সমস্যা হয়েছে যে সেই লেখা কিন্তু আজ গিয়ে খুব কম পড়া হচ্ছে এবং আর 20 বছর পরে মোটেই পড়া হবে না। এই জনপ্রিয়তা মানে লেখার শত্রু কিন্তু আর কি। আমি আমার লেখা জনপ্রিয় এটা কখনো চাইবে না। আমি চাইবো যে একটা সময়কে ধরে রাখতে, মানে উপন্যাসের প্রধান শর্ত হচ্ছে একটা সময়কে ধরে সেখানকার মানুষ, সেখানকার সমাজ, সেখানকার রাজনীতি, সেখানকার লড়াই এটা লেখা। এটাই আমার মনে হচ্ছে। আমার প্রায় সব উপন্যাস কিন্তু আমি এইটা আনার চেষ্টা করেছি আর কি, মানুষের লড়াই। তাহলে আপনার যদি স্কুল অফ থটস ধরা হয়, তাহলে বাংলা সাহিত্যে কি আপনি তারাশঙ্কর বাবুর যে পথ, সেই পথেই এগোতে চেয়েছেন? তারাশঙ্কর এমন একজন লেখক যিনি লাভপুর বলে একটা ছোট্ট গ্রামকে নিয়ে এত উপন্যাস, এত গল্প লেখা যায়। উনি প্রথম আমাদের শেখালেন যে একটা ছোট্ট গ্রামকে নিয়ে এত কিছু, এত দৃষ্টিকোণ থেকে দেখা যায়। আমরা কিন্তু এটা শিখেছি ওর কাছ থেকে, যে প্রত্যেক মানুষ একটা চরিত্র হতে পারে, লিখতে জানতে হবে আর কি। এবং গ্রামাঞ্চলের বহু চরিত্র আছে যেগুলো লেখা হয়নি। এখন অনেকে গ্রাম থেকে যারা আসছে তারা অনেকে লিখছে আর কি। প্রত্যেক মানুষকে নিয়ে গল্প লেখা যায়, তাকে ঘিরে একটা উপন্যাস লেখা যায়, এটা তারাশঙ্কর আমাদের শিখিয়েছে। ঋতুপর্ণ ঘোষ তো আপনাকে চিঠি লিখেছিলেন যখন ঈর্ষা সবুজ চোখ যখন ধারাবাহিক হলো, তখন হঠাৎ আমাদের ঋতুপর্ণ ঘোষকে কেউ চাইলেন না, একটা প্রায় 2 পৃষ্ঠার বড়, যেটা আমি সিরিয়াল করতে চাই। তা আমি তার নামও জানতাম না, তখন তিনি 19 এপ্রিল করেননি। আমি চিঠিটা পড়ে রেখে দিয়েছি আর কি। তার মধ্যে আরও 5-6 জন পরিচালক আমার বাড়িতে এলেন, তারা এটাকে সিরিয়াল করবেন বলে। তাই ভাবছি কাকে দেওয়া যায়। এর মধ্যে
একটি যুবক, আমাদের পাড়ার যুবক, সে এসে বললো যে সে এটা করতে চায় আর কি। তাই আমি বললাম যে পাড়ার ছেলে, সে ডকুমেন্টারি করে, আমি দেবো। তারপর সেই একদিন এলো যে এটা অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের এবিসিএল, তার প্রথম ছবি হবে বাংলায়। তার টাকা উনি প্রসেনজিৎকে দেবেন এবং পরিচালনা করবেন ঋতুপর্ণ ঘোষ। এই যে ত্রিবেণী সঙ্গম, আমি তখন একটা ছোট্ট লেখক, আমি তো ভাবতেই পারি না। এবং আরম্ভ হয়ে গেল দূরদর্শনে। তখন একটাই চ্যানেল দূরদর্শন, অন্য কোনো চ্যানেল ছিল না। সপ্তাহে একদিন 26টা এপিসোড হবে, 52টা এপিসোড হবে। 26টা এপিসোডের পর প্রসেনজিৎ জানালেন তিনি আর টাকা পাচ্ছেন না, সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেল আর কি। তবে ঋতুপর্ণ ঘোষ প্রথম 4টে উনি স্ক্রিপ্ট করেছিলেন, একটা পরিচালনা করেছেন, পরে অভিজিৎ গো বা রানা গো ওকে দিয়ে দিয়েছেন আর কি। কেমন লেগেছিল নিজের প্রথম চলচ্চিত্রায়ন? আমার প্রথম সিরিয়াল তো, তখন ভালোই করেছিলেন মানে। আর আপনার ছবি চলচ্চিত্রায়ন? মৌলবনির সেরেং বলে যে জানি, শেখরদার আদিবাসী ছবি। নিয়ে 3টে উপন্যাস লিখেছি। মৌলবনির সেরেং গান, মৌলবনির সেঙ্গেল, সেঙ্গেল মানে আগুন, মৌলবনির মায়া, মায়া মানে হচ্ছে রক্ত। এই 3টের মধ্যে প্রথমটা যে শেখর দাস সিনেমা করলেন। উনি যখন সিনেমা করতে এলেন আমার কাছে, তখন আমি বললাম যে এটা করতে আমি মেদিনীপুরে বহুদিন সাঁওতালদের সঙ্গে মেলামেশা করেছি, তুমি কি মেলামেশা করেছি? বললো না। যাও আগে মেলামেশা করো, জানো ওদের জীবনটা, তারপর তুমি করবে। তাও 2 বছর পরে ফির হলো, বললাম আমি জেনেছি। এবং মৌলবনি সেরেং করলো সিনেমা এবং খুব হিট করে গেল, মানে জানি নন্দনে তো হাউসফুল ছিল, হাউসফুল হতো আর কি। আর আমি ওই 11টা পুরস্কার ছিল বিএফজের, 9টা পুরস্কার মৌলবনি সেরেং পেল, তার মধ্যে আমি শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে আমি পেলাম। পুরস্কার ভাগ্যটা আপনার ভালো, কিন্তু প্রচার ভাগ্যটা নয়, কি বলবেন? প্রচার ভাগ্য নেই। আরেকটা পুরস্কার ভাগ্য হচ্ছে আমার, প্রচার নয়, রাজা মিত্র সম্প্রতি চলে গেল। অবশ্যই রাজা মিত্র আমার হরিং হলো পক্ষী বলে একটা গল্প, সেটাকে নিয়ে যতনের জমি বলে একটা শর্ট ফিল্ম করলো, সেটা রাষ্ট্রপতি স্বর্ণকমল পুরস্কার পেয়েছিল আর কি। রাজা মিত্র তো প্রায়ই বলতেন আপনার অন্য একটি উপন্যাস নিয়েও তার ছবি করার পরিকল্পনা ছিল। হ্যাঁ, ওর নদীপাটি অরণ্য নিয়ে কিছু করবে হয়েছিল। ও 3 খণ্ড পড়তে নিয়ে গিয়ে আমাকে 2 মাস পরে বললো, এত চরিত্র নিয়ে তুমি কী করেছো? আমি গুলিয়ে ফেলছি সব আর কি, বলবেই না। চমৎকার মানুষ ছিলেন রাজা খুব মিত্র। ভালো, আমার বন্ধু ছিল, ওর সঙ্গে আমি অনেকে শুটিং করতে গেছি। রহস্য, রোমাঞ্চ, তারপর ভয়, আতঙ্ক, এই লেখাগুলো মোটামুটি এখন প্রাধান্য পাচ্ছে। তো সত্যি কি তাহলে যে সিরিয়াস সাহিত্যগুলো, সেইগুলো কি কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে? আমাকে বহু প্রকাশক, বহু সম্পাদক এরকম ধরনের কাহিনী বা উপন্যাস চেয়েছেন, আমি সযত্নে এড়িয়ে গেছি। হয়তো স্মৃতিতে আছে বা কোনো ঘটনা আমার জানা, তা নিয়ে 1-2টো লিখেছি, কিন্তু এই লেখাগুলো তো সাহিত্য পদবাচ্য নয়, এগুলো লোকে পড়তে ভালোবাসে, রোমাঞ্চিত ভালোবাসে, তারপর ভুলে যাবে আর কি, পরে। এতে স্থায়ী সাহিত্য হয় না এইভাবে। আপনার যদি আমরা দেখি উপন্যাস, 110টি উপন্যাসের মধ্যে প্রায় বলবো 50-60 এইরকমভাবে যাচ্ছে, মানে একেবারে কাছাকাছি আর কি। কিছু সিরিয়াস, অত্যন্ত সিরিয়াস, যেখানে মানুষ তার জীবন, তার জীবনযাপন, তার সময় এবং সেই বৃত্তেতে তার সংগ্রাম ফুটে উঠেছে। আবার এমন কিছু উপন্যাস আছে যে উপন্যাসগুলো রহস্য, রোমাঞ্চ, কোথাও ভয় দেখানো বা কোথাও অতটা সিরিয়াস নয়। কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য, কোনটা আপনার নিজের প্রিয়? আমি বলি, রহস্য উপন্যাস যারা লেখেন, একটা সময় বলা হতো তারা 2য় শ্রেণীর উপন্যাস। আমি লিখতে গিয়ে আমার মনে হচ্ছে আমার এর মধ্যে অনেকগুলো উপন্যাস যেগুলো অ্যাকচুয়ালি ফিকশান, হয়তো রহস্য আছে, তদন্ত আছে, কিন্তু ঈর্ষা সবুজ চোখ হোক, ওয়াহি 20 বাতাস হোক, রিসেন্টলি রায় মল্লিক বাড়ির জড়া রহস্য, একটা বড় 400 পাতার উপন্যাস লিখেছি রহস্য, এগুলো তো ফিকশান নয়। রায় মল্লিক বাড়ির জড়া রহস্য মধ্য কলকাতার একটি বড় বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে লেখা, এবং তার জন্য পুরনো কলকাতার প্রচুর ইতিহাস পড়েছি, ওর মধ্যে ইতিহাস আছে। এটা কিন্তু একটা ফিকশান, যদিও গাড়ি আছে, তদন্ত আছে, কিন্তু এটা আমি ফিকশান বলবো। যেমন 77 সবুজ সরণি, যেমন ধূসর মৃত্যুর মুখ, এগুলো কিন্তু
300-400 পাতার লেখা, এর মধ্যে শুধু রহস্য নেই, তার মধ্যে কিন্তু ফিকশন আছে। সুতরাং এগুলো লিখতেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাকে, প্রচুর তথ্য ঘাঁটতে হয়েছে। ধূসর মৃত্যুর মুখ যেমন লখনৌ বেস করে লেখা, লখনৌ সম্পর্কে আমাকে জানতে হয়েছে। সাধারণত সবুজ সরণি একটা নার্সিংহোমকে কেন্দ্র করে লেখা, নার্সিংহোম নিয়ে আমি প্রচুর স্টাডি করে এই উপন্যাস লিখেছি। প্রত্যেকটা লেখার পিছনে কিন্তু আমার শ্রম মেধা এগুলো লেগেছে আর কি, একেবারে দ্বিতীয় শ্রেণী আমি বলতে চাই না। তাহলে কি যে বাঙালি শরদিন্দু পড়েছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বা বিদেশে যারা এডগার অ্যালেন পো পড়েছেন, অথবা যারা স্যার অর্থাৎ কনান ডয়েল পড়েছেন, এই উপন্যাসগুলো তো কোনোভাবেই আমরা বলতে পারি না যে লেখকের সিরিয়াসনেস অর্থাৎ লেখকের কোনো রকম খামতি ছিল। তাহলে কি এই সাহিত্য ধারা আসলে সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে সাহিত্যিক হয়তো ফিকশনের আড়ালে তার দর্শনকে পৌঁছে দিচ্ছে পাঠকের চেতনার প্যারাফেনিতে? এটা আমি বলবো যে প্রত্যেকটা লেখার মধ্যে মানুষের চরিত্র, তার মোটিভ, তার মধ্যে যে অপরাধ প্রবণতা, এগুলো কিন্তু ঘুরে ফিরে এসছে আর কি। সুতরাং এটা উড়িয়ে দেওয়া যাবে না যে রহস্যোপন্যাস, তার মধ্যে কিন্তু এই সমাজটাকেও ধরা আছে। ঈশ্বর সবুজকে কলকাতার একটা জায়গা ধরা আছে, ধূসর মৃত্যুর মুখে লখনৌকে ধরা আছে, রায়মল্লিক পরি মধ্য কলকাতা, এই একটা জায়গা নিয়ে আমি লিখেছি। একেবারে শুধু ডিটেকটিভ নয়, এর মধ্যে প্রচুর সাহিত্যও আছে, সেগুলো যারা পড়েছেন তারা বলতে পারবেন। গোয়েন্দা চরিত্র বলতে আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরুষ কেন্দ্রিক চরিত্র, কিন্তু আপনার লেখা গোয়েন্দা গার্গীতে আমরা দেখেছি গোয়েন্দা হিসেবে আপনি একজন নারীকে বেছে নিয়েছেন। তাহলে এই নারীকে বেছে নেওয়ার কারণ কি? যখন আমি আনন্দবাজার রবি আসরে থেকে রমাপদ চৌধুরী আমাকে বললেন যে এই পরের সিরিয়ালটা আপনি লিখবেন, আমি তো আকাশ থেকে পড়লাম, আমি তো তার আগে রহস্যপূর্ণ লিখিনি। বাড়ি ফেরার পথে ভাবলাম যে যখন আমি ঠিক করলাম যে আমার গোয়েন্দা কীরকম হবে, এবং বাংলাদেশের যেসব গোয়েন্দা আছে ফেলুদা, ব্যোমকেশ, এদের কারো মতো হবে না, নতুন একজন গোয়েন্দা হবে। আর সেই ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে মেয়েদের চোখ পুরুষদের চাইতে অনেক তীক্ষ্ণ হয়, আমার এটা ধারণা। একজন পুরুষ যে চোখে একটা ঘটনা দেখে, একটা মেয়ে তার অন্যরকম ভিতরের ব্যাপার দেখি, অর্থাৎ তাদের যে মানে অন্তর্বীক্ষণ, যে ভিতর অন্তর্দৃষ্টি, সেই দৃষ্টিটা কিন্তু মেয়েদের বেশি। আমি ঠিক করলাম যে একটা মহিলা গোয়েন্দা আমি আনবো আর কি, এবং সেইভাবে আমি লিখেছি। এই গার্গী তুলনীয় আর বিশ্ব সাহিত্যে আর কোনো ইয়ে নেই, কোনো ডিটেকটিভ নেই আর কি। আমি এখানে একটু মজা করেই জিজ্ঞেস করি, প্রত্যেক সফল স্বামীর পেছনে যিনি সবচেয়ে বেশি গোয়েন্দাগিরি করেন শুনেছেন স্ত্রী, এক্ষেত্রে কি বৌদি আপনার প্রেরণা ছিলেন? অবশ্যই প্রেরণা বলতে মানে স্ত্রীরাও তো কখনো কখনো গোয়েন্দার ভূমিকা অবতীর্ণ হন। যেটা হচ্ছে, যখন আমরা বিয়ে করি তখন তো আমিও বড় সাহিত্যিক হইনি, সেও গল্পের বইয়ের পাঠিকা, কিন্তু আমি তখন লিখিনি আর কি। কিন্তু আস্তে আস্তে আমি যখন লেখা হলাম, আমার প্রথম পাঠিকা আমার স্ত্রী। আমি যে কোনো লেখা লিখে আগে তার কাছে আমি দিই, দেখো হয়েছে কিনা, পড়ে হয়তো বললো দেখো এই জায়গাটা একটু তুমি দেখো কি ঠিক হয়েছে, এমন সব আমাকে সাজেশন দেয় আর কি। আর হচ্ছে যে আমি যা বললাম, আমার সারা জীবন লেখা এবং চাকরি চলে গেছে, আমার সংসারে আমি খুব মন দিতে পারিনি। আমার স্ত্রী কিন্তু প্রথম থেকে সমস্তটা সামলেছেন এখনো পর্যন্ত আর কি, বাজার করতে শুরু করে তার যাবতীয়, এমনকি আবার ফিন্যান্স, সেটাও তার ইয়েতে আমি মাইনে পেয়ে তার হাতে তুলে দিয়েছি, এবার তিনি যা পারেন। আমি ভাবিও নি আর কি, আমার বেশি চাহিদাও নেই যে আমার মাসে এত টাকা লাগবে, লাগে না। আমি চাকরি করেছি, লিখেছি, ব্যাস, এতেই আমি সন্তুষ্ট। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আপনি বললেন আপনার নদী মাটি অরণ্য উপন্যাসে রামায়ণের ছোঁয়া আছে, কিন্তু আমরা জানি মূলত নদী মাটি অরণ্য উপন্যাসটা সুন্দরবনের জীবনযাত্রা নিয়ে, তো সেখানে রামায়ণের ছোঁয়া কেন? যখন নদী মাটি অরণ্য লেখা শুরু করলাম,
তখন যে সুন্দরবনের দুটো ভাগ, একটা জঙ্গল আর একটা সুন্দরবন কেটে বসতি। এই যে বসতি এলাকা, এই বসতি এলাকা হওয়ার আগে এগুলো সবই তো জঙ্গল ছিল। সেই জঙ্গল কাটাই শুরু হওয়ার সময় আমার উপন্যাস শুরু। আর লিখতে লিখতে আমি দেখলাম যে রামায়ণের মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষিকাজ, জনক। এখানে মূল ভিত্তি হচ্ছে কৃষি। তখন আমি ঠিক করলাম যে এটা রামায়ণের দৃষ্টিভঙ্গি থেকে লিখবো, এবং আমার উপন্যাসের নায়ক হচ্ছে রামচন্দ্র, কিন্তু রামচন্দ্র সামন্ত। সে পিতৃসত্য পালনের জন্য সুতোহাটা থেকে সুন্দরবনের জঙ্গলে চলে এলো তার মাকে খুঁজতে। তার বাবা তাকে পাঠালো যে তার জন্য 2.5 বছর বয়স, তখন তার মা অন্য পুরুষের সঙ্গে সুন্দরবনে পালিয়ে গেছে, মাকে খুঁজে বার করবে। তখন 22 বছর বয়স। এই 2.5 বছর থেকে 22 বছর পর্যন্ত তাকে বড় করেছে, মাকে খুঁজতে হবে, ও মাকে খুঁজতে চলে এলো। এইভাবে আমার উপন্যাস শুরু। তারপরে 100 বছরের ইতিহাস, অনেক রামচন্দ্রের ছেলে হয়েছে কুশ, নানা রকম আর কি। কিন্তু ওই কৃষিকাজ যেহেতু রামায়ণে ছিল, সেই জন্য আমি রামায়ণের দৃষ্টিভঙ্গি থেকে লিখলাম। এবার আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমি যে প্রশ্নগুলো করব সেগুলো আমি অত ভেবেও করছি না, আমি বলবো আপনি উত্তরটাও ভেবে অতটা দিতে হবে না। আমার প্রথম প্রশ্ন, পুরস্কার কি লেখকের জীবন এবং লেখায় পরিবর্তন আনতে পারে? পুরস্কার হ্যাঁ, অবশ্যই আসে। এই কারণে লেখা, যখন একজন লেখক লিখে যাচ্ছেন, তখন তিনি বুঝতে পারছেন না যে লেখাটা কতটা সর্বজনগ্রাহ্য হচ্ছে। আমি যখন প্রথম পুরস্কার পেলাম 1993 সালে, হুগলির একটা ছোট্ট পত্রিকা, সেখান থেকে পুরস্কার পেলাম। এই পুরস্কার পান, এবং 95 সালে আরেকটি পুরস্কার পেলাম, সোপান পুরস্কার। এই দুটো পাওয়ার পর মনে হলো তাহলে কেউ না কেউ পড়ছে এবং আমার লেখা ভালো বলছে আর কি। নাহলে হঠাৎ পুরস্কার, আমি তার চেনা নই, তিনি বাইরের লোক, চেনা লোক হলে অন্যরকম, কিন্তু একদম অচেনা লোক যখন বলছেন যে আপনাকে আমরা এই বছর পুরস্কার দিচ্ছি, তখন মনে হলো তাহলে লেখাটা হচ্ছে। এই যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা খুব জরুরি আর কি। সাহিত্য একাডেমি পাওয়ার সময় ওই কনফিডেন্স হয়তো লাগে না, তার আগে আমি অনেক পুরস্কার পেয়ে গেছি, কিন্তু পাওয়ার পর মনে হলো যে না, এবার আমার পদক্ষেপ ঠিক হচ্ছে আর কি। এটা দুবার একাডেমি পাওয়ার পর লেখার চাহিদা কি বেড়েছে আগের থেকে? অবশ্যই বেড়েছে। প্রত্যেক বছর পুজোয় আমি 50 থেকে 52টা পত্রিকায় লিখি। এত লিখে মানে পারা যায় না। মানে এই যে ভাটিকে হয়েছে, এর কারণ হচ্ছে যে পুজোর আগে আমি প্রায় 5-6 ঘন্টা 7 ঘন্টা আমি কম্পিউটারে বসে কাজ করেছি। হয়তো সেই কারণে হতে পারে, আমি জানি না আর কি, কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে। এখন আপাতত আর লিখছিও না এই কারণে। লেখক হিসেবে মনে হয় না একটু বড্ড বেশি সৎ চরিত্রের আপনি? সৎ চরিত্রের? হ্যাঁ, আমার একটা পাছের লোকে কিছু বলে এরকম একটা ভিতরে আমার কাজ করে আর কি। আমি কখনো মদ্যপান করিনি, কখনো সিগারেট খাইনি, এরকম যেগুলো মানে বহিমিয়ান জীবনযাপন করে কিছুই করি না আর কি। একটাই লক্ষ্য, ভালো লিখতে হবে, বাংলা সাহিত্যকে কিছু দিতে হবে, এটা আমার একমাত্র টার্গেট। সেই টার্গেটটা আমি করে চলেছি। এখন মনে হয় যে অনেক লেখা হয়ে গেছে। আমি যা লিখেছি, বাংলা সাহিত্যের খুব কম লেখকই লিখেছেন, এখন একটু না লিখলেও চলে। তবু মাথায় অনেক ঘুরছে, যেমন একটা উপন্যাস ঘুরছে, রবীন্দ্রসঙ্গীত যে একটা উপন্যাস লেখার ইচ্ছা আছে। এটা বাঙালি মনকে যেভাবে আলোড়িত করেছে, বাঙালি মনকে মানে প্রায় সম্মিলিত করে রেখেছে। এবং রবীন্দ্রনাথ নিজেও বুঝেছিলেন তার লেখা নয়, তার গানই বেঁচে থাকবে। এই গান তিনি আমার একটা উপন্যাস অবশ্যই লিখবেন, অবশ্যই লিখবেন। আমার আরেকটা প্রশ্ন, আমি কি খুব একটা না ভেবে এই প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি মনে করেন কি যে তৃতীয় শ্রেণীর রহস্য, রোমাঞ্চ এবং যৌনতাতে আসলে সাহিত্য গুণ সমৃদ্ধ লেখা, যা মৌলিক, যা হয়তো আমাদের কোনো বিশুদ্ধ একটা চিন্তার কথা বলার চেষ্টা করে, তা ক্রমশ হারিয়ে যাচ্ছে? এই কারণে যে এই রহস্য রোমাঞ্চ আমি কিছু পড়ে দেখেছি, এত আজীবী, এত উদ্ভট, সেটা বাস্তবে রহস্য রোমাঞ্চ দেখলো আমি কিন্তু বাস্তবের থেকে নড়িনি। আমার যত রহস্য প্রত্যেকটা বাস্তব ঘটনাতে লিখেছি। এগুলো এত উদ্ভট যে ভাবা যায় না যে এইগুলো কল্পনা করা যায়। আমি ভাবতেই পারি না যেগুলো লিখবো আমি আর কি। কিন্তু ওই কিছু লেখক আছেন যারা
এগুলো দিয়ে কিছু অল্প বয়সী ছেলে মেয়েকে প্রভাবিত করছেন এবং বেস্ট সেলারও হচ্ছে। বেস্ট সেলার হয়ে যাচ্ছেন। এটা ঠিক হচ্ছে না, হয়তো প্রতি যুগেই হয়তো থাকে এরকম, পরে তারা হারিয়ে যায়। অবশ্যই একসময় তো বটতলার বইও ছিল, বিক্রিও হতো, হতো, হারিয়ে গেছে। স্বয়ং হনরে দো বালজাকও শোনা যায় নাকি বটতলার বইও লিখে টাকা রোজগার করেছেন একসময়। কে? বালজাক, মানে বাধ্য হয়ে, সেই যে সময় তিনি লড়াই করছেন। আমি এবার একবার ফিরে আসছি আপনার শারদ সংখ্যার লেখায়। তার মানে সব লেখা ছাপা হয় না, রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে সম্পাদকরা বিচার করে তবেই তারা উপন্যাস ছাপে। এবছরই হয়েছে, কিন্তু সব লেখাই ছাপা হয়। রাজনীতির লেখা আমি লেখা বন্ধ করে দিয়েছি, অনেকদিন হয়ে গেল। আরও লেখার তো অনেক বিষয় আছে, সেটা এক বছর হয়তো একটা সামান্য উদাহরণ আর কি, তার মানে তাই নয়। তবে ভাবতে হবে যে পরের লেখার জন্য আর রাজনীতি না থাকে। এরকমও তো ভাবতে হওয়াটা হচ্ছে একটা মুক্ত সমাজে লেখকের ওপর চাপ। কখনো রাইটার্স ব্লক হয়েছে আপনার? রাইটার্স ব্লক মানে লিখতে গিয়েছেন, আটকে গিয়েছে, আর লেখা বেরোচ্ছে না, যেমন ক্রিকেটারদেরও হয়, অফ ফর্মে, মানে যখন ফর্মে থাকে না। খুব বেশি হয়নি আমার লেখার বিষয়, এত এখন আমার 10-15 মাথার মধ্যে আছে। কখনো ব্লক আমি ভাবতে পারি না আর কি, সময় পাই না, সময় ব্লক হয়ে যাচ্ছে। প্লটের কোনো অভাব নেই আর কি, প্রচুর ভাবনা আছে, প্রচুর ভাবনা, এটা লিখবো ওটা লিখবো, কত রকম ভাবনা। এই যে 2 মাস লিখতে পারলাম না, মানে মনে কষ্টে মরে যাচ্ছে। না না, আপনি আবার লিখতে পারবেন, ভার্টিগো এমন কিছু নয়, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কখনো আপনার মনে হয়েছে যে বিভিন্ন লেখককে বিভিন্ন গোষ্ঠী তারা ব্র্যান্ড হিসেবে তারা তৈরি করেছে? তপন বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড হতে পারতেন সহজেই যদি সেই সব শক্তিগুলো তার পেছনে থাকতো। অবশ্যই তাই, কিন্তু যে ব্র্যান্ড তৈরি করলো, আমার ধারণা লেখার মধ্যে যদি সারবত্তা না থাকে বেশি দিন টিকবে না, কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। এর আগে যারা আমার পূর্বসূরীরা লিখেছেন, বহু মানুষ তখন খুব খ্যাতিমান, পরবর্তীকালে তার নাম শোনা যায় না। কার লেখা বেশি পড়েন? না, আমি নাম করতে চাই না। না, পূর্ববর্তী যারা অগ্রজ, হ্যাঁ, তাদের নাম এখন করা উচিত না আর কি, হারিয়ে গেছে। হয়তো বলো না, রবিবারে 100 গল্প লিখেছেন, তার নাম কেউ জানে না। শরদিন্দু বেঁচে থাকলেন কেন? শরদিন্দুর দুটো কারণে, একটা হচ্ছে রহস্য উপন্যাসের মধ্যে একটা সাহিত্য থাকে, এই সাহিত্যটা ওর মধ্যে আছে আর কি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক উপন্যাসগুলো উনি যত ভালো সুন্দরভাবে লিখেছেন, এটা বোধহয় তার আগে কেউ এত সাহিত্য গুণ লিখতে পারেনি। তবু ওর যে উপন্যাসটা পড়ে আমি খুব হতাশ হলাম, কালিদাস পড়তে গিয়ে, কুমার সম্ভবের কবি, কবি, তাতে ওই যে রাজকন্যাকে উনি তাড়িয়ে দিয়েছিলেন, আরেকটা মেয়ে ওকে লালন পালন করে ওকে সুস্থ করলো, তারপর যেই রাজকন্যাগুলো উনি সুচ্ছুট করে চলে গেলেন, এটা কালিদাসের পক্ষে মানায় না। তার সেই জেদ থাকে যে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি লেখক হয়ে দেখিয়ে দেবো আমি বড় জায়গায়, তার কাছে চলে গেল। এই কি এটা কোন লেখক সত্যটাকে শেষ করলেন আমার মনে হচ্ছে, এটা হতে পারে। সৈয়দ মুস্তাফা আলী কিন্তু বড় লেখক, আমি ওর লেখার খুব ভক্ত। ওর লেখার মধ্যে স্যাটায়ার, ওর মধ্যে যে ইতিহাস, ওর মধ্যে অনেক কিছু আছে। মানে স্যাটায়ার সবচেয়ে ভালো আর কি, এবং একটা অন্য ফ্লেভার যেটা বাংলা সাহিত্যে নেই আর। আপনার প্রিয় লেখককে? প্রিয় লেখক 1 নম্বর রবীন্দ্রনাথ। আর লেখার মধ্যে অনেকেই আছেন, অনেকের কাছে অনেক কিছু আমি শিখেছি আর কি। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এই বড় উপন্যাসের স্ট্রাকচার এগুলো শিখেছি। যেমন টলস্টয় শিখেছি সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের মধ্যে একটা দার্শনিকতা আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে, সৈয়দ মুস্তফা সিরাজের মধ্যে একটা গ্রামীণ একটা ব্যাপার আছে। এইসব এদের অনেকের কাছে আমি একটু একটু শিখেছি আর কি। তবে বিদেশি উপন্যাস বেশি আমাকে টেনেছে, এবং বিদেশি মানে ভালো ভালো উপন্যাস আছে আর কি। কার কথা বলবেন? অবশ্যই আপনি টলস্টয়ের কথা তো বারবার বলছেন। দস্তয়েভস্কি, পুশকিনের ভালো ভালো গল্প আছে, চেকবের ভালো ভালো গল্প আছে, মফাসার ভালো ভালো গল্প আছে,
ওহেন্দেরই ভালো ভালো গল্প আছে, উপন্যাস ইউলিসিস, জেমস জয়েস ইউলিসিস ভালো গল্প, ওরান পামুকের অনেকগুলো বই, মাই নেম ইজ রেড, স্নো, ইস্তাম্বুল, তোমার আপনার যেটা বললাম না সে যে মার্কেস 100 ইয়ার্স সলিটিউড, পৃথিবীর এখন 1 নম্বর লেখা, মানে এত সুন্দর লেখা, মানে আমি আর ভাবিনি যে সমস্ত উপন্যাসটা মানে একটা বল রোল করে দেওয়া যায়, একদম শেষ গিয়ে থামবে, এত সুন্দর লেখা। আপনি মনে করেন লেখক যদি আস্তিক হন বা নাস্তিক হন, তার লেখাকে স্পর্শ করে? না, এটা লেখক তিনি যা বিশ্বাস করেন সেটা যদি লেখায় আনতে পারেন। আমি নাস্তিক নই, আমি মনে করি যে কোনো একটা সুপার পাওয়ার আমাদের সমস্ত পৃথিবীকে কন্ট্রোল করছে আর কি, আমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করছে, এটা মনে হয় আমার মনে হয়। অবশ্যই তপনবাবু, আপনি আমাদের এত সময় দিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো, সবাই খুব এত ভালো প্রশ্ন করেছে। সবশেষে একটাই কথা বলি, লা কমেডি হিউম্যান বালজাক 189টি উপন্যাস লিখেছিলেন, ইচ্ছে ছিল 200টা উপন্যাস লেখার পর ওই উপন্যাসগুলো দিয়েই তার একটা উপন্যাস হবে। আপনি কিন্তু তার থেকে খুব একটা পিছিয়ে নেই বালজাকের থেকে, আপনারও দেখতে দেখতে প্রায় অনেকগুলো উপন্যাস হয়ে গেল। আশা করব রবীন্দ্রসঙ্গীত নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে যে উপন্যাসগুলো আপনি ভাবছেন তা এবার হরফে ধরা পড়ুক, আমরা পড়ি, পাঠককুল সমৃদ্ধ হোক, এই সময় বেঁচে থাকুক আপনার লেখায়। অসংখ্য ধন্যবাদ।